হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে বহুদিন পরে আবার ফেরত এসেছি আমাদের চ্যানেলে ফেস ক্যাম ভিডিও নিয়ে। এতদিন ধরে বেশ কিছু সমস্যা গ্রীষ্মের প্রচন্ড দাবদাহর কারণে ভিডিও দিতে পারিনি। তার কারণ এই যে রুমটাতে ভিডিও বানাই, এখানে প্রচন্ড গরম, তার ফলে একেবারে ঘর্মাক্ত পরিবেশের একটা সৃষ্টি হয় এবং এই রুমটাতে এখনো এসি নেই, যার ফলে ভিডিওটা আমরা দিতে পারিনি। কিন্তু যেহেতু গরম কিছুটা কমে এসছে এবং আগামী 6 থেকে 8 মাস একেবারে গরম থাকবে না, এবং থাকলেও সমস্যা নেই, কারণ আগামী বর্ষে আমরা আশা করছি আর তেমন একটা ব্যবস্থা করতে পারবো যাতে সব সময় তোমাদের ভিডিও পোস্ট করা যায়। তো এবার আসছি ভিডিওর প্রসঙ্গের কথায়। আজকে যে ভিডিওটা তোমাদের জন্য বানাবো, সেই ভিডিওটা তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পাঠরত, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ হলো এই যে আগস্ট মাস আসছে এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হতে চলেছে, এবং তোমাদের যে ইতিহাস বিষয়টি আছে, অনেক হয়তো মাধ্যমিকের দিকে লক্ষ্য রেখে সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য রেখে হয়তো পড়াশোনা একটু কম করেছো বা ঢিলেমি দিয়েছো। এখন এই মুহূর্তে চাইছো কিছু সাজেশন যাতে আমাদের জন্য আমি বলে দিই, বা তোমরা এরকম কিছু সাজেশন যাতে পাও যেগুলো ফলো করলে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে কোনো রকম সমস্যা থাকবে না। তো সেই দিকে লক্ষ্য রেখে আজকে একেবারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সেরা কিছু 4 মার্কস এবং 8 মার্কসের প্রশ্নের সাজেশন নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি। শুধুমাত্র এই যে গুটি কয়েক প্রশ্ন আজকে আমি ভিডিওতে আলোচনা করব, তোমরা যদি এই প্রশ্নগুলোই ভালোভাবে একটু প্রস্তুতি নিয়ে একটু তৈরি করে মুখস্থ করে যেতে পারো, আমি আশা করছি এর মধ্যে থেকে তোমরা 100% নিশ্চিতভাবে প্রমাণ পাবে। তোমরা পশ্চিমবঙ্গের যে স্কুল থেকে পরীক্ষা দাও না, তাহলে আর একেবারেই কথা বাড়াবো না, একেবারে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাবো এবং একে একে প্রশ্নগুলো দেখে নেবো। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেল নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দাও, আর ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। এটা বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। তো চলো আমি যে প্রশ্নগুলো এরপরে তোমাদের জন্য রেখেছি সেগুলো একে একে দেখে নিই। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 পরীক্ষার দিকে লক্ষ্য রেখে তোমাদের জন্য ইতিহাস বিষয় থেকে যে 4 মার্কসের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে টপ র্যাঙ্কে আছে, সেই প্রশ্নগুলো আমি অলরেডি বোর্ডে লিখে দিয়েছি। এই যে 8টি প্রশ্ন আজকে আমি লিখেছি, এগুলো তো ইম্পর্টেন্ট। এর সঙ্গে আরো কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু আমি এগুলো আলোচনা করতে করতে বলবো। তাই ভালোভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখবে। এখান থেকে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে তোমরা ভিডিওটা দেখা বন্ধ করবে। আমি বারবার তোমাদের সাথে বলছি, এতটুকু ধৈর্যশীল তোমরা কিন্তু হও। চলো আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম যে প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য। টপ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা এই প্রশ্নটা আরেকটা ভাবে আসতে পারে, নবজাগরণের চরিত্র বিশ্লেষণ কর। আমি বলছি শুধুমাত্র এই প্রশ্নটা কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইম্পর্টেন্ট নয়, আসন্ন 2027 মাধ্যমিক ইতিহাসের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এটা আর কিভাবে আসতে পারে, বাংলায় নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করো। এর সঙ্গে আরেকটা প্রশ্ন আসতে পারে কি, বাংলার নবজাগরণে মধ্যবিত্ত বাঙালি শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু একটা প্রশ্ন পরে দিতে পারে, বা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। তাহলে দেখে নিয়েছো দ্বিতীয় প্রশ্নটা কি আছে, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। এই রাজা রামমোহন রায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ 2026 মাধ্যমিক পরীক্ষা আমরা কি দেখেছিলাম, বিদ্যাসাগর থেকে এসছে। নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান এবং শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান। তাই এই যে রাজা রামমোহন রায়, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বরে বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার। বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারও কিন্তু আসতে পারে, এটা একটু এই যে দুটো তুলনায় লেস ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্নে কি রেখেছি, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। প্রতিরোধ বিদ্রোহ, এই যে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 দাগে কি রেখেছি, 1857 সালের মহাবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। টপ মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন টেস্ট পরীক্ষা সঙ্গে মাধ্যমিক পরীক্ষার জন্য।
এই প্রশ্নটা আর কিভাবে আসতে পারে, ঘুরিয়ে আর কিভাবে আসতে পারে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 1857 সালের মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ কেন বলা হয়? 1857 সালের মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ কেন বলা হয়? এই যে কারণের মধ্যেই সমস্ত পয়েন্ট গুলো কিন্তু থাকবে, একই রকম একটা উত্তর হবে, প্রায় 60%, 40% কিছুটা পার্থক্য পাবে। তো এই প্রশ্নটা অতভাবে আসতে পারে। চলে যাচ্ছি 6 তারিখের প্রশ্নে, ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব দেখো। ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব 7 বঙ্গভঙ্গ আন্দোলনের গুরুত্ব দেখো, বা বাংলায় বঙ্গভঙ্গ আন্দোলন কেন হয়েছিল এর কারণগুলি আলোচনা করো। সাধারণ বাংলার মানুষের ভূমিকা কি, মনোভাব কি, এই প্রশ্নটার সঙ্গে আসতে পারে, কিভাবে পরে আসতে পারে অথবা ঘুরিয়ে আসতে পারে। তোমরা জানো বিগত 2026 যে মাধ্যমিক পরীক্ষা, 2025 যে মাধ্যমিক পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায় যে ইতিহাস প্রশ্নগুলো কিন্তু হচ্ছে একেবারে কিন্তু তথাকথিত একেবারে গতানুগতিক ধাঁচে কিন্তু পরীক্ষাটা হচ্ছে। কিভাবে হচ্ছে প্রশ্ন একটু ঘুরিয়ে দিচ্ছি, হ্যাঁ, এমন ভাবে ভাষাটা ঘুরিয়ে দিচ্ছে, একটু আনকমন টাইপের আছে। তাই ইতিহাস যারা পড়ছো, ইতিহাসটায় ভালো মার্কস পেতে চাইছো, তোমাদের জন্য কিন্তু ওয়ার্নিং দিয়ে রাখছি, একেবারে সাজানো প্রশ্ন, বোঝানো প্রশ্ন তোমরা যদি প্রস্তুতি নিয়ে যাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তাহলে একেবারে কি বলে গর্তে পড়ে যাবে, একসাথে দেখেও তোমাদের তুলতে পারি। ইতিহাসটা তোমরা একটু ঠিকভাবে পড়াশোনা করো, সমস্ত সিলেবাসটা পড়ো, টপিক গুলো ভালোভাবে বোঝো, তারপরে প্রশ্ন কিন্তু তোমরা পাচ্ছ। চলে যাচ্ছি এরপরে লাস্ট প্রশ্ন কি রেখেছি, সাঁওতাল বিদ্রোহের কারণ নেই। তো এই যে 8টা প্রশ্ন তুমি একবার দেখে নাও, এটা এই যে 8টা প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের যে 40 মার্কসের যে পরীক্ষাটা হবে, কটা 4 নম্বরে লিখতে হবে, দুটো লিখতে হবে, থাকবে কটা, থাকবে 4টে, 4টে থাকবে, দুটো লিখতে হবে। এই যে 8টা প্রশ্ন তো প্রথম টপ মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আরো কিছু প্রশ্ন আছে, যেমন সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করো, গঙ্গা বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করো, অসহযোগ আন্দোলনে ছাত্র শ্রমিকের ভূমিকা, শ্রমিক শ্রেণীর ভূমিকা, সাধারণ মানুষের ভূমিকা। এই যে প্রশ্নগুলো আমি টপিক গুলো বললাম, এইগুলো কিন্তু 4 নম্বর ইম্পর্টেন্ট। তো চলো এরপরে দেখে নিই 8 মার্কসের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট হবে। তার আগে একটা কথা বলে রাখি, সেইগুলো 4 জন্য ইম্পর্টেন্ট, 8 এর জন্য তোমরা এগুলো তৈরি করতে পারো। একেবারে যদি 8 এর জন্য তৈরি করো বা মোটামুটি একটা ওয়ার্ড লিমিট বজায় রেখে এমন ভাবে তৈরি করো যাতে 4 এর প্রশ্ন যদি কোনো ক্রমে 8 এ চলে আসে, সেটা থেকে যাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো। তো চলো এরপর আমরা দেখে নিই 8 মার্কসের কি প্রশ্ন আর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে। তো আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস থেকে যে 8 মার্কসের প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেগুলো আমি পড়ে প্রত্যেকটা প্রশ্ন আমি একে একে এবার আলোচনা করব এবং এর সঙ্গে আনুষঙ্গিক প্রশ্নগুলো কেমন ভাবে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই 8 মার্কসের কোন প্রশ্নগুলো আমি রেখেছি। প্রথম প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের কারণ ও ফলাফল। এটা 4ও কিন্তু আমি দিয়েছিলাম, মনে করে দেখো। 8ও এটা ইম্পর্টেন্ট, 4ও ইম্পর্টেন্ট, 8ও ইম্পর্টেন্ট। 8এ যদি দেয় কারণ ফলাফল দুটো লিখতে হবে, যদি চরিত্র আসে পুরোটা লিখতে হবে, আর যদি 4এ দেয় হয়তো শুধু কারণ দেবে বা ফলাফল দেবে, শুধু একটা। প্রথম প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। ভারতীয় জাতীয় কংগ্রেস যে এই মুহূর্তে প্রতিষ্ঠা হয়েছিল, যে সময় কেন প্রতিষ্ঠা হয়েছিল, এর পিছনে কারণ কি ছিল, ফলাফল কি, আরো অন্যান্য আনুষ্ঠানিক যে ব্যাপারগুলো কাজ করেছিল, প্রত্যেকটা কিন্তু এই মুহূর্তে বাংলা লিখতে। চলে আসি 3 তারিখ, ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র শ্রমিক শ্রেণীর ভূমিকা। ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছাত্রদের কি ভূমিকা ছিল, নিচু লেভেলের শ্রমিকদের কি ভূমিকা ছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের একটা অধ্যায়। তো এটা এই প্রশ্ন আমরা কিন্তু লিখতে হবে। এরপর চলে যাচ্ছি 4 তারিখ, অসহযোগ আন্দোলনে ছাত্র শ্রমিক শ্রেণীর ভূমিকা। তো এই যে দুটো আন্দোলন বললাম, দুটো ছাত্র এবং শ্রমিক শ্রেণীর যে ভূমিকা, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা বেশ। এবং 5 তারিখ কি দিলাম, গান্ধীজির নেতৃত্বে জাতীয় আন্দোলন গোষ্ঠীটি আলোচনা করো। গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন হয়েছিল, সত্যাগ্রহ হয়েছিল, ভারত ছাড়ো হয়েছিল,
তার মধ্যে থেকে একটা উত্তর যদি তোমাদের আসে পৃথক ভাবে তাহলে ওটা লিখতে হবে। আর যদি জাতীয় আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করতে পারে তাহলে কিন্তু 3টি আন্দোলন বা 4টি আন্দোলনকে এক 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 করে লিখতে হবে। পাঁচটা প্রশ্ন তোমরা দেখে নাও 8 নম্বরে। এই যে 8 মার্কসের যে প্রশ্নগুলো আজকে আমি দিলাম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গে বলে রাখি আগে যে 4 মার্কসের প্রশ্নগুলো আলোচনা করেছি সেগুলো সমানভাবে 8 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তাই কোনোভাবে প্রশ্নগুলো মিস করবে না। একেবারে গুটি কয়েক কিছু প্রশ্ন দিয়েছি, এর থেকে শর্ট করা পসিবল না বলে আমি মনে করছি তোমাদের জন্য ক্ষতিকর। কারণ ছোট করতে করতে একটা সময় দেখা গেল প্রশ্নগুলো আসলো না, সেটা কিন্তু ক্ষতির কারণ হবে। এবার ক্লাসিক প্রশ্নের প্যাটার্নে তোমাদের 8 নম্বরের কটা লিখতে হবে, একটা লিখতে হবে। দেওয়া থাকবে কটা, 3টে। তাহলে 3টের মধ্যে লিখতে হবে কত, মাত্র একটা। তাই এই যে প্রশ্নগুলো তোমরা ভালোভাবে আমি আশা করছি করে যাবে এবং দ্বিতীয় পর্যায়গুলির মূল্যায়নে আশা করছি তোমাদের অসুবিধা হবে। তো আমি আশা রাখছি এই যে প্রশ্নগুলো আজকে আলোচনা করলাম তোমাদের কমন আসবে। যদি ভিডিওটা এখনো পর্যন্ত ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও ছাড়লে সবার আগে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিও।